বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে ডক্টর ইউনূস সাহেবের একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি। উনি বলেছেন যে ঢাকার যানজট কিভাবে কমানো যায়। তো এই প্রসঙ্গে আমি ওনাকে সরাসরি আমার বক্তব্য উপস্থাপন করতেছি। আসসালামু আলাইকুম স্যার। আমি এই যে যানজট ঢাকায় সব কিছুর কেন্দ্রবিন্দু বাংলাদেশের, এটা ক্যাপিটাল, সবাই ঢাকায় আসে পড়াশোনা, চাকরি বাকরি, চিকিৎসা, সব কাজের জন্য, লাইসেন্স পারমিট, সব কিছুর জন্যই মানুষ ঢাকায় আসে, ঢাকায় বাস করে। তো এটা একটা উন্নত দেশের দিকে ধাবিত করে না। আমাদের ইউএসএতে 30 কোটি লোক, এর 50টা স্টেট আছে। তার অর্থ প্রায় এক এক স্টেটে তার 30 কোটি 50 স্টেট। আর কানাডায় 3 কোটি লোক, আমাদের 12-14টা প্রভিন্স আছে। সেই হিসাবে বাংলাদেশে 18 কোটি লোক, অন্তত 10টা প্রভিন্স হওয়া উচিত। তো প্রভিন্স হলে ফেডারেল গভর্নমেন্টের অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের তার কাছে প্রায় সব দেশেই শুধুমাত্র পররাষ্ট্র, ডিফেন্স আর ট্যাক্স কালেকশন, ফাইন্যান্স, এই তিনটা কাজই থাকে। আর সব কাজ প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে থাকে। তো আর পুলিশ নিয়োগ, বরখাস্ত, জমি জমার কাজ, মালিকানার কাজ, এগুলো মেয়রের অফিসের অধীনে থাকে সব উন্নত দেশেই। তো সেই হিসাবে আমাদের ঢাকার মধ্যে এটা এখন বিভাগ করা প্রয়োজন, প্রভিন্স করা প্রয়োজন। আর 10টা প্রভিন্স ফেডারেল গভর্নমেন্টের হাতে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যদি কাজের চাপ এত দেওয়া ঠিক না। কোনো দেশই এত কাজ বহন করতে পারে না ফেডারেল গভর্নমেন্ট। ঢাকা কেন্দ্রিক সারা বাংলাদেশের কাজ, ঢাকা কেন্দ্রিক একটা সেক্রেটারিয়েটের সব করা সম্ভব না। আর এটা স্বাধীন দেশের, স্বাধীন জনগণের চেতনার সাথেও যায় না। ফলে এই প্রভিন্স করতে হবে। প্রভিন্স করলে ঢাকার উপর জনগণের চাপ কমবে। কারণ বাইরের 8-10টা প্রভিন্স হলে, অন্তত 5-7টা প্রভিন্স হলে, সেই প্রভিন্সের গভর্নমেন্ট থাকবে, পার্লামেন্ট থাকবে, ওই প্রভিন্সের হাতে সব কাজই থাকবে, শুধুমাত্র পররাষ্ট্র, ডিফেন্স এবং ফাইন্যান্স, ট্যাক্স কালেকশন ছাড়া। তখন এই প্রভিন্স তার অধীনে স্কুল কলেজ করবে, ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি করবে তার প্রভিন্সে, তার চিকিৎসা ব্যবস্থা, হসপিটাল করবে, তার রাস্তাঘাট উন্নয়ন করবে। এগুলো সব কাজ প্রভিন্স করবে। আর পুলিশ থাকবে মেয়রের নিয়োগকৃত, মেয়রের অধীনে ক্লোজ সুপারভিশনে, এবং জমি জমার কাজ মেয়রের কাছে থাকবে। তো এখানে কোনো ডিসি, এসপি থাকবে না। বাংলাদেশের ডিসিরা হলো সরকারের প্রতিনিধি, আমার গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি ডিসি থাকে ডিস্ট্রিক্টে। কিন্তু এটা স্বাধীন জনগণের সাথে খাপ খায় না। কারণ স্বাধীন জনগণ তারা নিজেদের দ্বারা শাসিত হয়। আমরা কানাডায় আমাদের জনপ্রতিনিধিদের দ্বারা শাসিত হই। ফেডারেল গভর্নমেন্টে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আমরা ইলেক্টেড, আমাদের গভর্নমেন্ট, মেয়রিয়াল অফিসেও আমাদের ইলেক্টেড মেয়র এবং কাউন্সিলর, আমরা আমাদের দ্বারা শাসিত হই। এখানে কোনো ডিসি, কমিশনার, এসপি, আইজি থাকে না। আর এখানে কোনো আইজি, ডিআইজি থাকে না। তো আমাদেরও প্রভিন্স করতে হবে।
প্রভিন্স করলে ঢাকার উপর চাপ কমে আসবে, অনেক কমে আসবে। এবং লোকজন যখন প্রভিন্স তার এখানে ভালো হসপিটাল, ভালো চিকিৎসা, ভালো স্কুল কলেজ ভালো করবে, জনগণ ওই প্রভিন্সে থাকবে। এমনকি ওখানে এয়ারপোর্ট হলে ওখান থেকে সরাসরি তারা বিদেশে যাবে, যেমন সিলেট এবং ইয়েতে যাচ্ছে। সেই রকম ঢাকার উপর চাপ কমাইতে হইলে এই ট্রাফিকের চাপ এবং এগুলি কমাতে হলে প্রভিন্স আমাদের করতেই হবে। আমাদের এখানে ফেডারেল গভর্নমেন্টে, আমি এখানে বাস করি, আমি কানাডায় বাস করি, তো আমরা খেয়াল করুন আমাদের কানাডাতে আমাদের ক্যাপিটাল অটোয়া হইল বাই পপুলেশন সিক্সথ সিটি। প্রথম সবচেয়ে বড় সিটি হলো টরন্টো, এটার 56 লাখ তার পপুলেশন। তারপরে মন্ট্রিয়াল, তার ভ্যানকুভার, ক্যালগারি, এডমন্টন, অটোয়া 6 নম্বরে আসে, 10 লাখ পপুলেশন। তো অন্যান্য শহরগুলো, আর ঢাকা শহরে উল্টা, সব লোক ঢাকায় বাস করে। ইউএসএর দিকে তাকালে দেখা যাচ্ছে যে ইউএসএতে 22তম মানে সিটি হলো ওয়াশিংটন ডিসি, তার পপুলেশন হইল 7 লক্ষ। হোয়ারেজ তাদের সবচেয়ে বড় সিটি হইল নিউ ইয়র্ক, যার পপুলেশন হলো 88 লক্ষ। তারপরে আছে লস অ্যাঞ্জেলস, শিকাগো, হিউস্টন, ফোনিক্স, এরকম 21টা আছে। 22তম হলো ওয়াশিংটন ডিসি। এটা ছোট শহর, এটা ক্যাপিটাল, এটা ছোট শহর। আর টরন্টো আমাদের কানাডায়, অটোয়া ছোট শহর। আমার কিন্তু কোনো কাজের জন্য অটোয়া যাওয়ার প্রয়োজন পড়ে না। পাসপোর্ট ফেডারেল গভর্নমেন্ট ইস্যু করে, আমাদের এখানে অফিস আছে, আমরা কাগজপত্র জমা দিই, আমরা পাসপোর্ট পেয়ে যাই। আমেরিকাতেও আপনি গেছেন স্যার, বিভিন্ন স্টেটে পপুলেশন অনেক বেশি, ওদের ক্যাপিটালে লোকজন নাই, ফলে ক্যাপিটালে কিন্তু কাজও নাই, লোকের ওই 3টা কাজ। বাংলাদেশেও কিন্তু ওইটাই করতে হবে। আর দ্বিতীয়ত হলো যে এখন রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন, সংবিধান পুনর্লেখন, এগুলো কথা হচ্ছে। এগুলো এটা তো প্রভিন্স করতে হলে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসে। আর সংবিধান পরিবর্তন করতে হলে এখানে একটা বড় ইস্যু দেখা যাচ্ছে যে আলোচনা হচ্ছে যে স্বৈরাচার ঠেকানোর জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রেসিডেন্টের হাতে দিয়ে দেওয়ার জন্য। তো দুনিয়ার সব পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্টে হেড অফ দ্য স্টেটের কাছে তেমন কোনো ক্ষমতা থাকে না। আর ইলেক্টেড পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা থাকে। এখন যদি সামান্য কিছু ক্ষমতা প্রেসিডেন্টের কাছে দেওয়াও হয়, আমাদের যে গত স্বৈরাচার গেল, সে তো ওই প্রেসিডেন্ট এমনই নিয়োগ করবে, সে তার কথা মতোই চলবে। ওই সামান্য ক্ষমতা দিয়ে কোনো লাভ হবে না, ওই সিস্টেমে এটা সম্ভব না। বরং এই প্রভিন্স করা এবং পুলিশ মেয়রের অধীনে থাকলে, স্বৈরাচার তো পুলিশ ব্যবহার করতে পারতেছে না, কারণ এটা মেয়রের অধীনে, মেয়র নিয়োগ দেয় এবং বরখাস্ত করে, ফলে পুলিশ কন্ট্রোল দিয়ে সে ইলেকশনে জিততে পারবে না। মানে ভোট ডাকাতি কিংবা জালিয়াতি নির্বাচন, ভুয়া নির্বাচন করতে পারবে না পুলিশ যদি এর অধীনে থাকে, মেয়রগুলির অধীনে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের অধীনে থাকে। আর তার কাছে ফিনান্সিয়াল ক্ষমতাও নাই, কারণ এই 3টা কাজ, পররাষ্ট্র, ডিফেন্স এবং এই ফাইন্যান্স, এই 3টা কাজের জন্য পয়সা খরচ করার জায়গাও নাই। ফলে চুরি চামারি করে, মানে দুর্নীতি করে, টাকা এমএস করে এই টাকা দিয়ে ইলেকশন জিতবে, সেই সুযোগও তার কাছে নাই, থাকবে না। ফলে তার কাছে স্বৈরাচার এই সিস্টেমে জন্মাইতে পারবে না। আর তৃতীয়ত, এই যে প্রভিন্স হলে, প্রভিন্সের হাইকোর্টগুলি সবসময় প্রভিন্সের হাতে থাকে। শুধু একটা কোর্টই থাকে, সুপ্রিম কোর্ট, ওখানে আপিল ডিভিশন, এইটি থাকে, ওখানে হাইকোর্ট থাকে না।
হাইকোর্টগুলি সব প্রভিন্সে থাকে। তো প্রভিন্সে হাইকোর্ট যখন হবে তখন প্রভিন্সের হাইকোর্টের জাজ নিয়োগ দিতে গেলে প্রভিন্সের পার্লামেন্টে সেটা আলোচনা করে তার অ্যাপ্রুভাল নিতে হবে হাইকোর্টে জাজ নিয়োগ দিলে, এবং তখনই তার দুর্নীতি, তার ইনএফিসিয়েন্সি সেগুলো পার্লামেন্টে আলোচনা করলেই প্রকাশ হয়ে যাবে, সে আর হইতে পারবে না। ফলে ওই জাজ নিয়োগ পাবে ওই হাইকোর্টের প্রভিন্সে, এবং সিনিয়রিটি অনুযায়ী সে চিফ জাস্টিস হবে, এবং 65 বয়সের মধ্যে ওনাকে হইতে হবে, 65। তো এখন যখন আপিল ডিভিশনে জাজের প্রশ্ন আসবে তখন প্রভিন্সের মধ্যে যে চিফ জাস্টিস সিনিয়র মোস্ট হবেন, সিনিয়র মোস্ট মানে কাজে, চিফ জাস্টিসের কাজে, ওনার থেকে উনি আসবেন আপিল ডিভিশনে অটোমেটিক। কোনো প্রভিন্স থেকে যেন 2-এর অধিক না আসে, যদি 2-এর অধিক হয়ে যায় তখন অন্য প্রভিন্সে স্কিপ করে যাবে। সেই হিসাবে রোটেশন অনুযায়ী আপিল ডিভিশনে আসবেন। আপিল ডিভিশনে চিফ জাস্টিস হবেন বাই সিনিয়রিটি। এখানে কোনো প্রধানমন্ত্রীর হাত দেওয়া, প্রেসিডেন্টের হাত দেওয়া কোনো সুযোগ নাই। ফলে প্রেসিডেন্টটাও আপনার স্বৈরাচারের ক্ষমতার বাইরে চলে যাবে। আর প্রধানমন্ত্রী নিয়োগ, চিফ জাস্টিস নিয়োগটা প্রধানমন্ত্রীর ক্ষমতার বাইরে চলে যাবে, এককেন্দ্রিক কোনো ক্ষমতা নেই। তো এবং ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার এগুলো নিয়োগ দিবেন আমাদের চিফ জাস্টিস এবং প্রভিন্সের সিনিয়র মোস্ট 2 জন জাজ মিলা, প্রভিন্সের চিফ জাস্টিস, প্রভিন্সের চিফ জাস্টিস ওনারা মিলা চিফ ইলেকশন কমিশনার নিয়োগ দিবেন। ফলে একজন স্বৈরাচার জন্মানোর সুযোগ নাই। এই জিনিসটা আলোচনা হচ্ছে প্রচণ্ড স্বৈরাচার ঠেকানোর জন্য। তো আমি মনে করি যে এই প্রভিন্স করতেই হবে এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতেই হবে, এছাড়া গতি নেই আমাদের সিস্টেমে। এটা আমার প্রস্তাব, এবং এইগুলি আমার থেকেও কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক এক্সপার্ট, এই বিভিন্ন দেশের কনস্টিটিউশন এক্সপার্ট হয়ে গেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ওনারা পড়ান, বড় বড় লয়ার আছেন। তা আমি যে আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে জাতিসংঘের টিম আনতে, জাতিসংঘের টিমের মধ্যে এই কনস্টিটিউশনাল এক্সপার্টসরা কীভাবে প্রভিন্স থাকবে, প্রভিন্স হবে, মিউনিসিপ্যালিটি হবে, ক্ষমতা কিভাবে হবে, আইনগত জিনিসগুলো কী হবে, এগুলো তারা ড্রাফট করতে পারবে। তারা আমার দেশের স্টেক হোল্ডার যারা যারা বড় বড় লয়ার আছেন তাদের সাথে কথা বলবেন। আমাদের দায়িত্ব দিয়েছেন এই বিষয়ে মুহিত চৌধুরী সাহেবকে, উনি আমাদের অনেক সিনিয়র। তারপরে আমার ক্লাসমেট ডক্টর স্বাধীন মালিককে, ও আর আমি একসাথে ইকোনমিক্স ডিপার্টমেন্টে 72-তে ঢুকি, ও পরে রাশিয়াতে চলে যায় 2-3 মাস পরে। তো ওদের দিয়েছেন, একটা ভেরি ক্যাপেবল ম্যান। তো জাতিসংঘের এই লোক এক্সপার্টরা আসলে ওদের বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স আছে, ফলে আমাদের লোকদের সাথে কথা বলে তারা এইসব ড্রাফট তৈরি করতে পারবেন। তো এবং আজকাল বড় বড় জিনিস তৈরি করতে হলে নিজের দেশের এক্সপার্টের বাইরেও তারা বাইরের এক্সপার্টরা কি বলে সেটা শুনে, বড় বড় ব্রিজ, বড় বড় ইনস্টলেশন তৈরি করতে গেলে তারা নিজের দেশের থেকে বাইরের লোক নিয়ে আসে তারা। এটি আজকালের ধারা। তো এইভাবে আমার মনে হয় প্রভিন্স করলে প্রভিন্সের গভর্নমেন্টের অ্যাক্টিভিটি সব প্রভিন্সে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং জনগণ ঢাকা শহরে আসবে না। ওইভাবে ঢাকা শহরের জনগণের চাপ কমানো যাবে। আর যানজট কমানোর জন্য আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম টোকিওতে। আমি টোকিওতে পোস্টিং থাকাকালে জাতিসংঘের ইউনিডোর, সেখানে আমি সার্কুলার ট্রেন দেখেছিলাম। সার্কুলার ট্রেন হলো টোকিও শহরের মধ্যে দিয়া একটা ট্রেন সার্কেল করতেছে, একদিকে আরেকটা ট্রেন উল্টো দিকে সার্কেল করে। আমি একটা ডায়াগ্রামের মতো করেছি, এই দুটো লাইন, একটা ট্রেন এইদিকে যাচ্ছে, আরেকটা ট্রেন এইদিকে আসতেছে প্রতি 2 মিনিট পর পর। এই সাধারণ ট্রেন, এটা কোনো আমাদের না, এই যে আমাদের মেট্রো না, ওটা এক্সপেন্সিভ। এটা সাধারণ ট্রেন, উপর দিয়া ঘোরাঘুরি ঘুরতেছে, যাচ্ছে আসতেছে, ইনএক্সপেন্সিভ ইলেকট্রিক ট্রেন। এই ধরনের ট্রেন আমরা ঢাকা শহরের মধ্যে
করা যায়, দুটো ট্রেন 2-3 মিনিট পর পর ট্রেনগুলো যাবে। এটা অলমোস্ট ফ্রি করে দিতে পারেন জনগণরে, ঢাকা শহরের লোকজন। ফলে ঢাকা শহরের লোকজন ওই ট্রেন ধইরা যাবে, আর কিছুটা, আর যদি ভিতরে ঢুকতে হয় কিছুটা ওই স্টেশনের ভিতরে হাঁটাহাঁটি করে ঢুকবে। ফলে রাস্তার উপর চাপ অনেক কমবে, পাবলিক ট্রানজিটের উপরে, যেমন বাস ট্রাক, এই বাস টাসের উপরে চাপ কমবে জনগণ। এবং এটা আমাদের মিউনিসিপ্যালিটি নিজের পয়সাতেই ম্যানেজ করতে পারেন, প্রভিন্সিয়াল গভর্নমেন্টও করতে পারে। তো এই সার্কুলার ট্রেনটা ইনএক্সপেন্সিভ ওয়েতে এটা জনগণকে সাহায্য করার জন্য করা যেতে পারে। তো আমার আজকের বক্তব্য এতটুকুই। আমি আশা করি ডক্টর ইউনূস সাহেব এটা বিবেচনায় নেবেন। তাই আজকে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।